এই ভিডিওতে আমরা কভার করব বায়োলজিক্যাল এভলিউশন অ্যান্ড থিওরি। এভলিউশন বায়োলজিক্যালিভাবে কীভাবে হচ্ছে এবং তার যে মতবাদ বা থিওরি দিয়েছেন বিভিন্ন বিজ্ঞানীরা সেগুলো কী কী। প্রথমে আসে ল্যামার্ক, জিন ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক। তিনি দু রকমের থিওরি দিয়েছিলেন। ফার্স্ট থিওরি অফ ইউজ অ্যান্ড ডিসইউজ, ব্যবহার এবং অব্যবহার সূত্র। কি বলেছিলেন? অর্গান হুইচ ইজ ইউজড বাই অ্যান অর্গানিজম মাচ, যে অর্গানটা কোনো অর্গানিজমের দ্বারা বেশি পরিমাণে ব্যবহৃত হয়, দ্যাট বিকাম স্ট্রং, সেটা দৃঢ় হয়ে যায় আরও। অ্যান্ড দ্য হুইচ ইজ নট ইউজড, এবং যে অঙ্গ প্রত্যঙ্গটা ইউজ হচ্ছে না, অর ইউজড ভেরি লিটিলটি, অথবা খুবই কম পরিমাণে ইউজ হয়, বিকাম উইক, সেগুলো দুর্বল হয়ে পড়ে, অ্যান্ড ভেস্টিজিয়াল, পরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন, জিরাফ ইউজ দেয়ার নেক, জিরাফ তাদের নেক মানে গলা ব্যবহার করে মোর টু ইট লিভস, গাছের পাতা খাওয়ার জন্য, অফ ট্রিজ, সো নেক বিকাম লং, সুতরাং গলা লম্বা হয়ে গেছে। অ্যাডাপটিভ চেঞ্জ ফর সারভাইভিং, জিরাফ এমন করেছিল কেন? সারভাইভিংয়ের জন্য। যখন নিচের ঘাস প্রায় ফুরিয়ে এসেছিল তখন গাছের পাতা খাওয়ার জন্য গলা লম্বা করা প্রয়োজন ছিল। তিনি বলেছিলেন জিরাফ এই বৈশিষ্ট্য গলা লম্বা খাওয়ার জন্যই, বেঁচে থাকার জন্যই গলা ব্যবহার বারবার করেছে, এই জন্য গলা ইলংগেশন হয়েছে। সেকেন্ড থিওরি কি? থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। ইনহেরিটেন্স মানে বংশ পরম্পরায় যাবে, অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। আমি ধরি আমার জীবনকালে 25-26 বছরে কোনো কিছু একটা পরিবেশের ফলে অর্জন করলাম, সেই ক্যারেক্টারটাই নাকি আমার পরবর্তী প্রজন্মে ট্রান্সফার হবে। মানে তিনি এইটাও জিরাফের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, জিরাফ তার বয়সকালে গলা লম্বা করতে করতে তাদের গলা লম্বা হয়ে গেছে এবং সেই লম্বা বৈশিষ্ট্যই নাকি পরবর্তীকালে পৌঁছেছে। মানে আমি যদি আমার জীবনকালে কোনো অভ্যাস গ্রহণ করি, সেই অভ্যাসটাই নাকি পরবর্তী প্রজন্মে ট্রান্সফার হবে। অ্যাকোয়ার্ড ক্যারেক্টার মানে পরবর্তীতে নিয়েছি, অভ্যাসগত যেটা অ্যাকোয়ার্ড নিয়েছি আমি, সেই ক্যারেক্টারটাও নাকি ট্রান্সফার হয়ে যাবে। এই যে থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, এইটা সম্পূর্ণভাবে ডিসকার্টেড, একদম ক্যান্সেল করে দিয়েছিলেন একজন বিজ্ঞানী, একদম ভুল প্রমাণিত করেছিলেন। দিস থিওরি ওয়াজ ডিসকার্ডেড বাই অগাস্ট উইজম্যান বলে একটা সায়েন্টিস্ট, তিনি এটা সম্পূর্ণভাবে ডিসকার্ডেড করে দিয়েছিলেন। কী করে? এক্সপেরিমেন্ট অফ টেইললেস মাইস, লেজবিহীন মাইস বা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি প্রায় 20 প্রজন্ম ধরে লেজ কাটা দুটো ইঁদুরের মধ্যে রিপ্রোডাকশন করিয়ে দেখেন পরবর্তী প্রজন্মে লেজ কাটা ইঁদুর না, লেজযুক্ত ইঁদুরই আসছে। সুতরাং তিনি বোঝেন, যদি অ্যাকোয়ার্ড ক্যারেক্টারটাই পরবর্তী প্রজন্মে যেত, তাহলে যদি লেজ কাটা দুটো ইঁদুরের মধ্যে মেটিং হতো, তাহলে পরবর্তী প্রজন্মেও লেজ কাটা ইঁদুর জন্মাতো। কিন্তু তা না। কোন বৈশিষ্ট্য ইনহেরিট হবে? যেটা জেনেটিক বৈশিষ্ট্য, সেটাই ইনহেরিট হবে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে। যেটা ক্রোমোজোমের মধ্যে মিউটেশনের ফলে আসবে, সেটাই ইনহেরিট হবে। সেটা আমরা পরে আসছি। এরপরের সায়েন্টিস্ট হচ্ছে ডারউইন, চার্লস ডারউইন। তিনি যে বইটাতে তার মতবাদ প্রকাশ করেছিলেন ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদ নামে, সেটা হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, প্রকাশ হয়েছিল 1959। ডারউইন কী কী থিওরি দিয়েছিল? ফার্স্ট থিওরি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ডিউ টু লিমিটেশন অফ ফুড অ্যান্ড শেল্টার। খাদ্য এবং বাসস্থানের জন্য প্রাণীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়, সেটাই হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এর ফলে যারা সক্ষম এই লড়াইয়ে বেঁচে থাকতে, তারাই পরিবেশে টিকে থাকবে এবং বাকিরা বিলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। কী কী ধরনের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হতে পারে? ফার্স্টেরটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল, একই প্রজাতির মধ্যে। স্ট্রাগল বিটুইন ডগ অ্যান্ড ডগ, টাইগার অ্যান্ড টাইগার, মানে একই প্রজাতির মধ্যে যদি সংগ্রামটা হয়। আর এটা হচ্ছে ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, দুটো প্রজাতির মধ্যে, দুটো ভিন্ন প্রজাতির মধ্যে। যেমন স্ট্রাগল বিটুইন ডিয়ার অ্যান্ড টাইগার, হরিণ এবং বাঘের মধ্যে সংগ্রাম। এটা হচ্ছে ইন্টার। ফার্স্টেরটা ইন্ট্রা, এই ইন্টার এটা খেয়াল রাখবে। সিতে আছে স্ট্রাগল উইথ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সঙ্গে সংগ্রাম, এনভায়রনমেন্টের সঙ্গে। ডিউ টু ড্রাফট, খরা, আর্থকুয়েক, ভূমিকম্প, ফ্ল্যাড, বন্যা, হোস্টাইল এনভায়রনমেন্ট বা প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। এরপরে আসে
ন্যাচারাল সিলেকশন থিওরি বা প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব। এখানে কি বলা হচ্ছে, নেচার তাদেরই সিলেক্ট করবে দোজ হু হ্যাভ মোর অ্যাডভান্টেজিয়াস ভেরিয়েশন, যাদের আছে বেশি সুবিধাবাদী প্রকরণ, যে প্রকরণগুলো সুবিধাজনক, সেই বেশি সুবিধাজনক প্রকরণযুক্ত জীবেরাই পরিবেশ দ্বারা নির্বাচিত হবে। দ্য অর্গানিজম হুইচ বেটার অ্যাডাপ্টেড টু দ্য এনভায়রনমেন্ট, যে অর্গানিজমটা এনভায়রনমেন্টের সঙ্গে ভালোভাবে অ্যাডাপ্ট বা অভিযোজিত হতে পারবে, টেন্ড টু সারভাইভ অ্যান্ড রিপ্রোডিউস মোর, যেই অর্গানিজমটা পরিবেশের সঙ্গে নিজেদের ভালো করে অভিযোজিত করতে পারবে, অ্যাডাপ্ট করতে পারবে, তারাই পরিবেশে সারভাইভ করবে এবং রিপ্রোডিউস মোর, তারাই পরিবেশে প্রজনন ক্রিয়া সম্পন্ন করবে। অ্যান্ড দ্য আদার ইজ এক্সটিন্ট, এবং অন্যরা যারা এটা পারবে না তারা এক্সটিন্ট, বিলুপ্ত হয়ে যাবে ফ্রম দ্য এনভায়রনমেন্ট। সি 3 পয়েন্ট, এখানে কি বলা হচ্ছে, সার্ভাইভেল ফর ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন, অ্যান্ড অরিজিন অফ নিউ স্পিসিস, নতুন প্রজাতির উৎপত্তি কীভাবে হচ্ছে। দ্য অর্গানিজম হুইচ ক্যান সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল, যেই অর্গানিজমগুলো এই সংগ্রামগুলোতে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের যে সংগ্রাম, এই সংগ্রামে সার্ভাইভ করতে পারছে, ইন দ্য স্ট্রাগল ফর ফুড অ্যান্ড শেল্টার কল্ড ফিটেস্ট, তারাই ফিট বলে নির্বাচিত হবে। ডারউইনের মতো ফিট কারা, ফিট বলতে বলা হচ্ছে রিপ্রোডাক্টাইলি ফিট, এমনি শারীরিকভাবে ফিট না, রিপ্রোডাক্টিভলি ফিট, যারা প্রজনন ক্রিয়া সম্পন্নের মাধ্যমে অফস্প্রিং বা অপত্য জীব সৃষ্টি করার ক্ষমতা রাখছে, তারাই ফিট। যারা পাচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা ফিট না, তাদের পরিবেশ ডিসকার্ড করে দেবে। দে রিপ্রোডিউস অ্যান্ড ফর অ্যাডাপ্টিং ইন এনভায়রনমেন্ট দ্য ভেরিয়েশন হুইচ দে গেইন ট্রান্সফার টু নেক্সট, দে রিপ্রোডিউস, তারা বংশবৃদ্ধি করছে, জনন সম্পন্ন করছে, ফর অ্যাডাপ্টিং ইন এনভায়রনমেন্টে অভিযোজিত হওয়ার জন্য, দ্য ভ্যারিয়েশন হুইচ দে গেইন, এবং তারা এই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য যে ভ্যারিয়েশন, যে প্রকরণ নিজেদের মধ্যে নিচ্ছে, সেই প্রকরণটাই তারা, সেই কারণ এই প্রকরণটা কি, এই প্রকরণটা হচ্ছে জেনেটিক প্রকরণ, জিনগত প্রকরণ, এই জেনেটিক প্রকরণটাই পরবর্তী প্রজন্মে তারা ট্রান্সফার করে দিচ্ছে। কিন্তু ল্যামার্ক যে প্রকরণের কথা বলছে সেটা অ্যাকোয়ার্ড প্রকরণ, মানে জীবনকালে অভ্যাসের মাধ্যমে যেটা শেখা হয়েছে সেই প্রকরণটা, মানে জিরাফের এইটাও কিন্তু একটা জেনেটিক প্রকরণ, কারণ অনেক প্রজন্ম ধরে ট্রাই করতে করতে ও পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে হতে জিরাফের জেনেটিকভাবেই এই প্রকরণটা এসেছিল, গলা লম্বা বৈশিষ্ট্য। কিন্তু ল্যামার্ক এটাকে কীভাবে দেখেছে, ল্যামার্ক দেখেছে অ্যাকোয়ার্ড বৈশিষ্ট্য হিসেবে, এটা নাকি অর্জিত বৈশিষ্ট্য, জেনেটিক এর কথা তিনি বলেননি। তার কথা অনুযায়ী যে কোনো অর্জিত বৈশিষ্ট্য, আমি যদি সাইকেল চালাতে পারি তাহলে পরের প্রজন্মেরও যে সবাই সাইকেল চালাতে পারবে সেটা কিন্তু না। আমি যদি অঙ্কে ভালো হয় পরের প্রজন্মরাও অঙ্ক ভালো হবে এমনও কিন্তু নয়, কিন্তু যেটা জেনেটিক সেটা হবে। হুইচ দে ট্রান্সফার টু নেক্সট অফস্প্রিং, এবং যে ভ্যারিয়েশনটা তারা পাচ্ছে সেটা তারা ট্রান্সফার করছে পরের প্রজন্মে বা অফস্প্রিং বা অপত্যে। দাস ইন এভরি জেনারেশন, এইভাবেই পরবর্তী জেনারেশনে গ্রাজুয়ালি, ধীরে ধীরে দ্য ভ্যারিয়েশন ইনক্রিজড, ভ্যারিয়েশন এই প্রকরণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে পরের প্রজন্মের থেকে নিল, তারপর ওরা কিছু প্রকরণ সংগ্রহ করলো, সেই প্রকরণটা পরের প্রজন্মে ট্রান্সফার হচ্ছে। এইভাবে প্রতি প্রজন্মে প্রকরণের মতো বাড়ছে এবং আস্তে আস্তে কিছু প্রজন্ম পরে একটা নতুন স্পিসিস পাওয়া যাবে, পুরো ডিফারেন্ট প্রকরণ বা ভ্যারিয়েশন বিশিষ্ট। যখন তারা প্রথম প্রজাতি থেকে অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে তখন তাদের নিউ স্পিসিস বলে গণ্য করা হবে এবং এই প্রক্রিয়াটাকে বলা হবে স্পিসিয়েশন বা প্রজাতির সৃষ্টি। এবার ডারউইনের এই তত্ত্বের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কী কী? হি ক্যান নট এক্সপ্লেইন দ্য প্রসেস অ্যান্ড কজ অফ ভ্যারিয়েশন। এই যে ভ্যারিয়েশন বা ভ্যারিয়েশনটা হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে, এই যে জীবে জীবে যে প্রকরণ বা ভ্যারিয়েশনটা আসে, এর কারণ কী, এটা কেন হচ্ছে, এটা কী পদ্ধতিতে হচ্ছে, তিনি সেটা ব্যাখ্যা করতে পারেননি। পয়েন্ট নাম্বার 2, হি সেইড বাই ভ্যারিয়েশন অর্গানিজম গেট এক্সট্রা অ্যাডভান্টেজ। তিনি বলেছিলেন ভ্যারিয়েশনের দ্বারা অর্গানিজম এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সব ক্ষেত্রে ভ্যারিয়েশনটা পজিটিভ ডাইরেকশনের না। মানে ভ্যারিয়েশনের কারণেও কিন্তু, কারণ আমরা জানি ভ্যারিয়েশনের ফলে জিনের মিউটেশন হয়ে ক্যান্সার হয়ে যেতে পারে। এই ভ্যারিয়েশনটাও কিন্তু সুবিধাজনক হবে সবসময় সেটা না, এটা মানুষ
কোনো প্রাণীকে বিপদও ফেলে দিতে পারে, তার বিলুপ্তিরও কারণ হতে পারে এই ভ্যারিয়েশন। তিনি বলেছেন ভ্যারিয়েশন সবসময় সুবিধাবাদী হবে, কিন্তু দেখা গেছে ভ্যারিয়েশন সবসময় সুবিধাবাদী না। যেমন মিউটেশনের ফলে যদি সিকেল সেল অ্যানিমিয়া হয়ে যায়, হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাবে, তাহলে তো মানুষ মারা যাবে, এটাও কিন্তু এক ধরনের ভ্যারিয়েশন আসলো জীবে। তাহলে কিন্তু সেটা যে সবসময় সুবিধাবাদী হবে তেমন নয়। 3 নম্বর কী বলছে, ডারউইন গেভ ইম্পর্টেন্স টু লিটল চেঞ্জ। ডারউইন পরিবেশের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের দিকে বেশি নজর দিয়েছিলেন, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট বেনিফিশিয়াল ফর এভলিউশন। কিন্তু সেই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো এভলিউশনের জন্য যে খুবই উপকারী তেমন নয়। ছোটো ছোটো বিষয়ে তিনি বেশি নোটিস করেছিলেন, কিন্তু মেন হচ্ছে তিনি ভ্যারিয়েশনের কারণ এবং প্রসেস কীভাবে হয় সেটা ব্যাখ্যা করতে পারেননি। এবার আসি আজকের এই ভিডিওটার শেষ পজিশনে, সেটা হচ্ছে মেকানিজম অফ এভলিউশন। এভলিউশনের পদ্ধতি, বিবর্তনের পদ্ধতিটা কী, সেই পদ্ধতিতে এর আগে বলে নিই যে ডারউইনের যে লিমিটেশানগুলো, এই লিমিটেশানগুলো দেখে কিছু বিজ্ঞানী নিউ ডারউইনিজম বা নয়া ডারউইনবাদ নামে একটি তত্ত্ব প্রবর্তন করেন। বিজ্ঞানী ফিশার, হ্যালডেন, হাক্সলে, মেয়ার, রাইট প্রমুখ বিজ্ঞানীরা ডারউইনের এই ত্রুটির জন্য এই কিছু নতুন অ্যাড করেছিল ডারউইন প্রিন্সিপালে, তাকে বলা হচ্ছে নয়া ডারউইনবাদ বা নিউ ডারউইনিজম। নিউ ডারউইনিজম এখানে বলা হচ্ছে এই যে বিবর্তনের যে কারণ এটা ব্যাখ্যা করতে পারেনি, সেটার জন্যই এইটা বানানো হয়েছিল। বলা হচ্ছে বা আধুনিক সংশ্লেষবাদ নীতি, এই সংশ্লেষবাদ নীতি অনুসারে কি বলা হচ্ছে, তারা কি বলেছিল এই নয়া ডারউইনবাদে, বলেছিল এই যে জিনের যে প্রকরণ, এই যে জিনের যে পরিবর্তন, এই ভ্যারিয়েশনের কারণ কি, এই ভ্যারিয়েশনের কারণ হিসেবে তারা বলেছিল, বা এই আধুনিক সংশ্লেষবাদ তত্ত্ব, মডার্ন সিনথেসিস থিওরি বা নিউ ডারউইনিজম এর যে ভ্যারিয়েশনের যে কারণ, সেই কারণ হিসেবে তারা বলেছিল প্রথম যে কারণ বা এটা যার উপরে ভিত্তি করে হচ্ছে তারা হচ্ছে মিউটেশন। এই মিউটেশন ওয়ার্ডটা দিয়েছিল বিজ্ঞানী হুগো দা ভ্রিস, মিউটেশন। তারপরে 2 নম্বরে তারা বলেছিল চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার অর স্ট্রাকচার। ক্রোমোজোমের সংখ্যা এবং ক্রোমোজোমের গঠনের পরিবর্তনের ফলে হতে পারে ভ্যারিয়েশন, মিউটেশনের ফলে ভ্যারিয়েশন হতে পারে। 3 নম্বর জেনেটিক রিকম্বিনেশন। জেনেটিক রিকম্বিনেশন কি, গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে যখন গ্যামেট উৎপন্ন হয় তখন মিওসিসের ফলে যখন ক্রসিং ওভার হবে তখন নতুন জীবে ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন হবে, মানে নতুন বৈশিষ্ট্য আসবে, সেটা হচ্ছে রিকম্বিনেশন। নতুন বৈশিষ্ট্যই মিউটেশনের কারণ বা ভ্যারিয়েশনের কারণ। 4 নম্বর ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। প্রকৃতি কাকে নির্বাচন করবে, সেই পরিবেশের টিকে থাকবে, সেই নিজেকে পরিবেশের সঙ্গে অভিযোজিত করতে পারবে। পরিবেশ কাকে চাবে, পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবেশ কাকে চাচ্ছে, এই পরিবেশের উপর ভিত্তি করে জীবের মধ্যে ভ্যারিয়েশন আসবে। মানে কারণ ও পদ্ধতি হিসেবে বলা যায় মিউটেশন, চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার অর স্ট্রাকচার, ক্রোমোজোমের সংখ্যা এবং ক্রোমোজোম নাম্বারের পরিবর্তন হয়ে যেতে পারে, জেনেটিক রিকম্বিনেশন হতে পারে, বা ন্যাচারাল সিলেকশনের জন্য এমন হতে পারে। এবং বলেছিল এই যে আধুনিক সংশ্লেষবাদ তত্ত্ব বা এই ভ্যারিয়েশনকে ডিস্টার্ব করতে পারে কিছু কিছু বিষয়, যেমন হচ্ছে ডিস্টার্ব করতে পারে জিন ফ্লো। ধরলাম এক জায়গায় অনেকগুলো জিন আছে, একই একটা ভৌগোলিক পরিবেশে অনেক ধরনের প্রাণী রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের জিন রয়েছে, কিছু প্রাণী ওখান থেকে ছেড়ে চলে গেল, সুতরাং ওখান থেকেও জিন চলে গেল, সুতরাং ওখানে একটা ফাঁকা স্থান থেকে গেল, সেখানে নতুন প্রজাতি আসলো, সেই নতুন প্রজাতি আসলো, তাদের মধ্যে রিপ্রোডাকশান হলো, ওখানে নতুন প্রজাতির উৎপত্তি হলো, ফলে ওই পরিবেশে কিছু ভ্যারিয়েশন দেখা গেল। জেনেটিক ড্রিফট, হঠাৎ ওখান থেকে এক ধরনের জিন বেরিয়ে গেল, একই জিন ফ্লো। আর জেনেটিক ড্রিফট বা মাইগ্রেশন হতে পারে,
আমরা পরের ভিডিওতে জেনেটিক ডিপ, জিন ফ্লো এগুলো নিয়ে আবার আলোচনা করবো। মাইগ্রেশন মানে পরিযান, এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এইগুলোর ফলে ভ্যারিয়েশন, এইগুলো হচ্ছে ভ্যারিয়েশনকে ডিস্টার্ব করতে পারে। আধুনিক সংশ্লেষবাদ তত্ত্বের প্রভাবক এইগুলো, মানে এগুলোর প্রভাব ফেলতে পারে ভ্যারিয়েশনের ওপর। কিন্তু ভ্যারিয়েশনের কারণ হচ্ছে এইগুলোর উপর ভিত্তি করে ভ্যারিয়েশন হয়। এবার চলে আসবো মেকানিজম অফ এভলিউশন। এভলিউশনের মেকানিজমটা কী পদ্ধতি, তার জন্য আমি এটা চার্টের মাধ্যমে বুঝিয়েছি, যেটা দিয়ে বুঝতে সুবিধা হবে। প্রথমে ডারউইন, এদিকে ডারউইনকে নিয়েছি, এদিকে হুগো দ্য ভ্রিস দিয়েছি। হুগো দ্য ভ্রিস ডারউইনের পরে মতবাদ প্রকাশ করেছিল। আর একটা কথা, ডারউইন তার যে ন্যাচারাল সিলেকশন থিওরি, সেটা কার দ্বারা প্রভাবিত হয়ে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন থমাস ম্যালথুস নামে এক সায়েন্টিস্টের উপর প্রভাবিত হয়ে তিনি এই ন্যাচারাল সিলেকশন থিওরিটা দিয়েছিলেন। তাহলে এখানে ডারউইন নিলাম, এ পেছনে হুগো দ্য ভ্রিস দিলাম। এবার ডারউইন এভলিউশনের মেকানিজম নিয়ে কী বলছে আর হুগো দ্য ভ্রিস কী বলছে? আগে ডারউইন বলেছিল এভলিউশনের কারণ হচ্ছে ভ্যারিয়েশন, এভলিউশন ভ্যারিয়েশনের জন্য হয়। কিন্তু হুগো দ্য ভ্রিস বলছে না, মিউটেশনের জন্য হয়। মিউটেশন হচ্ছে ক্রোমোজোমের পরিবর্তন, জিনের পরিবর্তন। কিন্তু ডারউইন এই জিন, ক্রোমোজোম এই সকল বিষয়ে ডারউইনের কোনো ধারণা ছিল না। তখনও জিন, ক্রোমোজোম এগুলো আবিষ্কার করা হয়নি, কিন্তু হুগো দ্য ভ্রিসের সময় ছিল। হুগো দ্য ভ্রিস বলেছিল না, মিউটেশনের জন্য এমন হয়। কিন্তু ডারউইন বলছিল না, ভ্যারিয়েশন আছে। ডারউইন সিম্পল ভ্যারিয়েশন বা বিভেদে বলে দিয়েছে। কিন্তু হুগো দ্য ভ্রিস টার্ম ইউজ করেছিল মিউটেশনে। মিউটেশন শব্দটা হুগো দ্য ভ্রিসই দিয়েছিল, যাকে বলা হয় প্রকরণ। ক্রোমোজোম বা জিনের পরিবর্তনের ফলেই এভলিউশন আসছে। ডারউইন বলেছিল এটা স্মল চেঞ্জ, এভলিউশনের ফলে ছোট ছোট পরিবর্তন হয়। কিন্তু হুগো দ্য ভ্রিস না, এভলিউশনের ফলে হিউজ চেঞ্জ, প্রচুর বড় পরিবর্তন হয়। ডারউইন বলেছিল এভলিউশন হচ্ছে ডাইরেকশনাল, একটা নির্দিষ্ট দিকে যাবে। আগে মানে একটা নির্দিষ্ট দিক ঠিক করা, সেই নির্দিষ্ট দিক বরাবর যাবে। কিন্তু হুগো দ্য ভ্রিস বলছে না, র্যান্ডম, যে কোনো দিকে। অ্যান্ড নন ডাইরেকশনাল, যে কোনো দিকে হতে পারে ডাইরেকশন, যে কোনো প্রকারের মিউটেশন হতে পারে, যে কোনো প্রজাতি উৎপন্ন হয়ে যেতে পারে যখন তখন। সে সুবিধাবাদী হোক বা অসুবিধাবাদী হোক, সে ভালো মিউটেশনের ফলে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। র্যান্ডম, কোনো নির্দিষ্ট দিকে নেই, যে কোনোভাবে যে কোনো হঠাৎ করে যে কোনো প্রজাতি হয়ে যেতে পারে। ডারউইন বলেছিল এভলিউশন হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেস, আস্তে আস্তে ধীরে ধীরে হয়। কিন্তু হুগো দ্য ভ্রিস বলছে না, গ্র্যাজুয়েশন সাডেন ইভেন্ট, হঠাৎ করে হয়। ইভলিউশন হঠাৎ করে হয়। মিউটেশন কজ স্পিসিয়েশন, মিউটেশন হচ্ছে স্পিসিয়েশনের কারণ। হুগো দ্য ভ্রিস বলছে সাডেন হয়, আর ডারউইন বলেছে না, আস্তে আস্তে হয়। তাহলে এই হচ্ছে পার্থক্য। আসলে হুগো দ্য ভ্রিসেরটাই সম্পূর্ণ সঠিক বলে প্রমাণিত হয়েছে বর্তমানে। তিনি একটা টার্ম ইউজ করেছিলেন সল্টেশন। তাহলে সল্টেশন মানে কি? সিঙ্গেল স্টেপ। মানে তিনি বলছেন সাডেন মানে হঠাৎ সিঙ্গেল স্টেপে হয়ে যাবে এভলিউশন, বেশি সময় লাগবে না। অ্যান্ড লার্জ মিউটেশন, হিউজ চেঞ্জ মানে লার্জ মিউটেশন, এই পদ্ধতিকে বলে সল্টেশন হচ্ছে কম সময়ে যদি অনেক কিছু হয়ে যায় তাকে বলা হচ্ছে সল্টেশন। এটা হচ্ছে মেকানিজম অফ এভলিউশন।